নমস্কার নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পদার্থবিজ্ঞানের তৃতীয় ক্লাসে তোমাদেরকে আবার একবার স্বাগত। আমরা স্থির তড়িৎ আলোচনা শুরু করেছি। তো স্থির তড়িতের আজকে হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস, এবং প্রথম দুটি ক্লাসে আমি বলেছি যে আধান কি এবং তার সমস্ত ধর্ম পড়েছি, এবং তার পরের ক্লাসে আমরা পড়েছি যে কিভাবে আধান কোনো একটা বস্তুর মধ্যে বণ্টিত থাকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে কোন একটা বস্তুকে আমরা আহিতকরণ করতে পারি। ঠিক 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 কি বলছি, কিভাবে আমরা একটা বস্তুকে কি করবো, আহিতকরণ করব। মেথড অফ চার্জিং পড়বো আজকে। ঠিক, তো প্রতিদিনের মতো বই খাতা নিয়ে বসে পড়ো। খাতা কলম, বই না রাখলেও চলবে, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, এবং যে কথাগুলো বলছি মন দিয়ে শুনো, এবং যেগুলো বোর্ডের মধ্যে লিখে লেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো তোমাদেরকে আবার একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম হচ্ছে মহাবীর মাঝি। চলো গল্প শুরু করি আজকের আহিতকরণ পদ্ধতি। এখন আরেকটা কথা বলে নি যে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকবে ভাই, 2-5 মিনিট দেখে ছেড়ে চলে যেও না, শেষ পর্যন্ত দেখো। আশা করছি সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক, তো চলো প্রথমে দেখো বোর্ডের মধ্যে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আহিতকরণের পদ্ধতি। কিভাবে কোন একটা বস্তুকে আমরা চার্জিং করব, বা বাংলাতে যদি বলি তাহলে বলবো আহিতকরণ করব। ঠিক, এখন কনসেপ্টটা হচ্ছে যে এই যে আহিতকরণ গল্পটা করেছি, এটার মানে আগে আমরা বুঝিনি যে আহিতকরণ মানে কি স্যার। বলুন ভালো করে। দেখো, জেনারেলি কোনো একটা বস্তু, যে কোনো বস্তুই, কোনো একটা নয়, যে কোনো বস্তুই কি থাকে, নিস্তড়িত থাকে। স্যার নিস্তড়িত মানে মানে ওই বস্তুটা যে পরমাণুগুলো দ্বারা গঠিত আছে সেই পরমাণুতে সমসংখ্যক ইলেকট্রন এবং সমসংখ্যক প্রোটন থাকে। তার মানে এই নাই যে ওদের চার্জ নেই, চার্জ আছে, কিন্তু সমমানের এবং বিপরীত প্রকৃতির আছে, ফলে নেট চার্জ বা মোট আধান শূন্য থাকে। এই জন্য ওই বস্তুটাকে আমরা বলি নিস্তড়িত। এখন কোনোভাবে আমি একটু বোর্ডে দেখার চেষ্টা করছি। মনে করো এইটা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস, এইটা এখানে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, এবং আশেপাশে কারা ঘোরাঘুরি করছে ভাই, ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করছে। এইটুকু কথা আমি আগের লেকচারেই বলেছি। ঠিক, এখন আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার যে এখানে নাম্বার অফ প্রোটন সমান নাম্বার অফ ইলেকট্রন সমান আছে বলে এই বস্তুটাকে আমি কি বলছি, নিস্তড়িত বস্তু। এখন ব্যাপার হচ্ছে যে কোন পদ্ধতিতে যদি তুমি এই ইলেকট্রনের হেরফের করতে পারো, ইলেকট্রনের হেরফের হয়, ইলেকট্রন বেশি দিয়ে দিলে বা কম করে দিলে, তখন যে ঘটনাটা ঘটে সেইটাকে বলা হয় আহিতকরণ। যদি তুমি কোনো একটা বস্তুকে এরকম ইলেকট্রন দিতে পারো বা ওর কাছ থেকে ইলেকট্রন নিতে পারো, তখন বস্তুটি আহিত বা চার্জিত হয়। গল্প ক্লিয়ার হয়েছে আশা করছি। এখন ব্যাপার হচ্ছে স্যার কিভাবে করবো, ওই যে ইলেকট্রনের হেরফের গল্প করলেন আপনি, যে ইলেকট্রনের হেরফের করবেন, তো কিভাবে করবেন? 3টা মেথড আছে। কি কি 3টা মেথড? 1 নাম্বার ঘর্ষণ, দ্বিতীয় নাম্বার তোমার হচ্ছে পরিবহন বা কন্ডাকশন, তৃতীয় নাম্বার হচ্ছে আবেশ। কি বলছি, ইলেকট্রনের হেরফেরটা কিভাবে করব আমরা? 3টা পদ্ধতির সাহায্যে। আমি একে একে লিখে দিচ্ছি, এটা রাখার কোনো মানে হয় না, তো এটা আমি মুছে দিচ্ছি। দেখো, যেটা লিখতে যাচ্ছি সেটা দেখো। 1 নাম্বার যে ইলেকট্রন হেরফের করার যে আমাদের মেথড, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ পদ্ধতিতে। কি বললাম? ঘর্ষণ পদ্ধতি, ইংরেজি নাম হবে ফ্রিকশন মেথড। নামগুলা মনে রাখো, এক একটা হজম করো নামগুলা। ফ্রিকশন মেথড, ঘর্ষণ পদ্ধতি। 2nd নাম্বার আছে তোমাদের পরিবহন পদ্ধতি, পরিবহন পদ্ধতি, ইংরেজি নাম কন্ডাকশন মেথড, কন্ডাকশন মেথড। নামগুলা শুনে ভয় পাওয়ার একদমই কারণ নাই। 3 নাম্বার হচ্ছে তোমার আবেশ। কি নাম? আবেশ, আবেশ পদ্ধতি, ইংরেজি নাম ইন্ডাকশন, ইন্ডাকশন মেথড। তাহলে কি বললাম, কোন একটা বস্তুকে আহিতকরণ করার 3টা মেথড আছে স্যার। কি কি? 1 নাম্বার ঘর্ষণ, 2nd নাম্বার পরিবহন, তৃতীয় নাম্বার কি? আবেশ। হ্যাঁ, ইংরেজি নাম্বার দেখো ফ্রিকশন, কন্ডাকশন আর ইন্ডাকশন। ঠিক, এখন ব্যাপার হচ্ছে আমাদেরকে এই এক একটা নিয়ে ভালোভাবে বুঝতে হবে, এবং সেখান থেকে কি ধরনের কোশ্চেন হয় সেগুলো কিন্তু আমরা পড়বো। ঠিক, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে স্যার আমরা প্রথমে ঘর্ষণ পড়ি, তারপরে পরিবহন পড়বো, এবং যদি সময় আমাদের হয়ে ওঠে একটা ভিডিওর মতো, তাহলে আমরা আবেশও পড়বো। কিন্তু আবেশটা একটু আমি চেষ্টা করবো আলাদা ভিডিও করার, কারণ এটা একটু বড় টপিক হচ্ছে, ভালোভাবে বুঝতে হবে। তো আজকে আমরা মোটামুটি ঘর্ষণ আর পরিবহন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হও, এবং যেটুকু লিখছি সেটুকু লেখার চেষ্টা করো। ঠিক আছে, রেডি? চলো তাহলে প্রথমে কথাবার্তা বলি স্যার ঘর্ষণ পদ্ধতি নিয়ে।
ঘর্ষণ পদ্ধতি। তো দেখো তোমরা ঘর্ষণ নিয়ে শুনেছো 11-এ। এখন বিষয়টা হচ্ছে দেখো ঘর্ষণটা না যেমন নাম তেমন কাজ। মানে স্যার আমি লিখে দিচ্ছি, দেখো কি বলছি, যেমন নাম তেমনি কাজ, তেমনি কাজ। মানে স্যার কি বললেন, মানে হচ্ছে যে তুমি কোনো একটা বস্তুর সাথে আরেকটা বস্তু এরকম ঘষাঘষি করবে এবং আহিতকরণ করে ফেলবে। বিষয়টা মজার হলেও কিন্তু সত্য, যে কোনো একটা বস্তুর সাথে একটা বস্তুকে আমি এরকম ঘষাঘষি করবো এবং আমরা কি করব, বস্তুটাকে আহিতকরণ করে ফেলবো। ঠিক যেমন তোমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটনা দেখেছো, যেমন আগে ছোটবেলায় আমরা করতাম, অনেকের কাগজের টুকরো এরকম রাখতাম আর মাথায় করে ঘষতাম এবং দেখতাম যে আমাদের কি হতো, বস্তুটা আহিতকরণ হয়ে যেত। গল্প ক্লিয়ার? তো ওই বিষয়টা আমি তোমাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে কতগুলো কাগজের টুকরো আছে, মনে করো আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও 1 সেকেন্ড ভাই। মনে করো দেখো এইখানে তুমি যদি দেখতে পাচ্ছ, তো এইখানে আমার বেশ কয়েকটা কাগজের টুকরো আছে, ঠিক দেখা যাচ্ছে। এবং আমি কি করব, এই দেখো কলমটাকে আমি ঘষবো আমার চুলের মধ্যে এরকম ভাবে আমি প্রচুর ভাবে ঘষলাম, প্রচুরক্ষণ ধরে ঘষলাম এবং এরকম যখন করছি তখন দেখো কাগজ চলে এসছে এর মধ্যে একটা আকর্ষণ বল অনুভব করছি, দেখতে পাচ্ছ আশা করছি। একই কালারের জন্য অসুবিধা হয়ে গেল, আবারও ঘষে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো আকর্ষণ করছে। তো এই যে বিষয়গুলো তোমরা ছোটবেলায় অলরেডি দেখেছো, এখন এইটার পিছনে কারণ কি কি হয় কি নেই সেই সমস্তগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ঘর্ষণ করে আমরা কোন একটা বস্তুকে আহিত করে ফেললাম, তার মানে কি হলো স্যার, মানে যখন দুটো বস্তুকে ঘর্ষণ করলাম, হয় ইলেকট্রন এটা থেকে এটাতে গেল বা এটা থেকে এটা গেল। এখন কোনটা থেকে কোনটা গেল সেটা পরে গল্প আসছি, ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো ভালোভাবে। তাহলে কি বলছি, যেমন নাম তেমনি কাজ। কিন্তু মনে রাখবে এখানে তড়িৎ যে যখন ঘর্ষণ তুমি করছো তখন কিন্তু কোনো নতুন তড়িতের সৃষ্টি হয় না, মোট আধান সংরক্ষিত থাকে। আমি কথা লিখে দিচ্ছি যে আচ্ছা, যেহেতু আর তার আগে একটা কথা বলা উচিত আমার, কি বললাম, যেমনি নাম তেমনি কাজ। তার আগে আমাকে একটু বোঝা দরকার, যেহেতু ঘষাঘষি করে বা ঘর্ষণের ফলে এই তড়িৎ সৃষ্টি হচ্ছে বা আধান সৃষ্টি হচ্ছে, এই জন্য এটাকে আমি বলতে পারি যে ঘর্ষণ জনিত তড়িৎ। কি ঘর্ষণ জনিত তড়িৎ বলে, কি বলে স্যার, ঘর্ষণ জনিত তড়িৎ বা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, FRICTIO, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ঘর্ষণ জনিত তড়িৎ। কিন্তু মনে রাখবে এখানে কি হয়, নতুন কোন আধান উৎপন্ন হয় না। কি হয়, সমপ্রকৃতির বিপরীত আধান উৎপন্ন হয়। মানে স্যার এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তোমরা জানো যে আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাহলে কি হয়েছে স্যার, তাহলে দুটা বস্তুর মধ্যে সমপ্রকৃতির কিন্তু সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির আধান উৎপন্ন হয়। এখানে আমি লিখে দিচ্ছি যে এই পদ্ধতিতে, আমি আবার বুঝাবো, এই পদ্ধতিতে সম পরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির আধান উৎপন্ন হয়। নতুন কোনো উৎপন্ন হয় না, কেন বললাম, কারণ চার্জের সংরক্ষণ নীতি অনুযায়ী আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হয়েছে, শুধু এক বস্তু থেকে আরেক বস্তু তুমি ট্রান্সফার করতে পারো, ঠিক। তো সেই কারণে নতুন কোনো আধান সৃষ্টি হয় না, কি হয়, বিপরীত প্রকৃতির অন্য আধান উৎপন্ন হয়। মোট আধান কিন্তু এখনো সংরক্ষিত আছে আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী। গল্প ক্লিয়ার হচ্ছে আশা করছি। এখন প্রশ্ন আসছে, দেখো একটু অন্যভাবে আমি বুঝাই। দেখো দুটা বস্তু, এ একটা বস্তু আর হচ্ছে এ একটা বস্তু, ভালো করে বুঝো এই বিষয়টা। এটার নাম দিয়ে দিলাম মনে করো এ, এটার নাম দিয়ে দিলাম মনে করুন বি, ঠিক আছে স্যার। এখন দুটা বস্তু কি করলে আমরা ঘষাঘষি করেছি, ঘষাঘষি করার ফলে কি হলো, ধরো এইখান থেকে সাপোজ কিছু পরিমাণ ইলেকট্রন এটাতে গেল। এখন প্রশ্ন আসবে, স্যার কেন এটা থেকে ইলেকট্রন কি দিয়ে যেতে পারে না? তারও কারণ আছে, 1 মিনিট ধৈর্য ধরো। হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝে নিই, তারপর ওই জিনিসটাতে আসছি। তাহলে কি বলছি, দুটা বস্তুকে ঘর্ষণ যখন করা হলো, তখন সাপোজ তুমি মনে করো যে এইখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এইদিকে এলো। সেই বলেছিলাম না প্রথমে ইলেকট্রনের হেরফের করছি, তাহলে ঘষাঘষি করলাম এবং ইলেকট্রনের হেরফের করে দিলাম।
ক্লিয়ার? তাহলে কি যে এইখান থেকে কিছু ইলেকট্রন মনে করো এখানে চলে গেল, তাহলে স্যার এইখানে যে পরিমাণ আধানটা পেলাম সেটা হচ্ছে তোমার মনে করো ইলেকট্রন হারিয়েছে, তাহলে প্লাস এনি, আর এটা কিউ সমান মাইনাস মাইনাস এনি, তার মানে এটা ধনাত্মক হয়ে গেল আর এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। তাহলে ঘর্ষণ করা প্রথমে নিস্তড়িত ছিল দুজনেই, প্রথমে দুটি নিস্তড়িত ছিল, কিন্তু ঘর্ষণ যখন করা হলো তখন কি বলতো, এটা ধনাত্মক আধানে আহিত হয়ে গেল, এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক ঠিক। তাহলে দেখো এখন সমপ্রকৃতির বিপরীত আধান উৎপন্ন হয়েছে, নতুন কোনো আধান কিন্তু উৎপন্ন হয় না, সমপ্রকৃতির বিপরীত আধান উৎপন্ন হয়েছে, যেটা আমি বোর্ডে অলরেডি লিখে দিয়েছি। গল্প ক্লিয়ার কি নেই বলো? ঠিক। এখন বিষয় হচ্ছে যে এখন তোমরা প্রশ্ন করো আমাকে যে স্যার এই যে এই কথাটা বললেন যে ইলেকট্রন এর থেকে এইটাতে গেল, এদিক থেকে এদিকে তো যেতে পারতো ঘর্ষণ করাকরির ফলে, তার জন্য নিয়ম আছে, সেই নিয়ম মেনে কিন্তু চলেও, হ্যাঁ আমাদের মতো কোনো হলো ওরকম করে দিলাম না, একটা স্পেসিফাইড নিয়ম আছে এবং লজিক আছে এর পেছনে। আশা করছি এইটুকু লিখে নাও, এইটুকু লিখে নাও, এইটুকু লিখে নাও। আমি এটা বোর্ডে মুছাচ্ছি, আমি একটু পোজ নিচ্ছি, একটু মেশাচ্ছি, তারপর নতুন কথা বলছি আবারও। আশা করছি এইটুকু তোমরা ক্লিয়ার ভাবে বুঝেছো। ঠিক। এখন দেখো আরো এই জিনিসটা দেখো, কি বললাম যে এই দুটো বস্তুকে আমরা ঘর্ষণ করলাম, নাম দিয়েছি এ, নাম দিলাম বি। ঠিক। কিছু সংখ্যক ইলেকট্রন বললাম যে এই দিকে চলে গেল। ঠিক। এটা ধনাত্মক আধানে আহিত হয়ে গেল আর এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। ঠিক। এবার আরেকটা জিনিস ঘটনা ঘটে, এটা আমার বলা উচিত, যে এখানে এই বস্তুটার ভর কিছু কমে গেল, মানে মাস অফ এ থেকে এখন মাস অফ বি বেশি। এই বিষয়টা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, এই কথা আমি আগেই বলেছি। যেমন কিছু সংখ্যক স্যার ইলেকট্রন এইখান থেকে এইখানে চলে এলো ঘর্ষণ করার ফলে, তো ইলেকট্রনের কিছু একটা ভর আছে। হ্যাঁ স্যার আছে। কত বলো বলো বলো, মনে আছে কিনা দেখি, কত? 9.1 × 10⁻31 কেজি। তাহলে ওই যে সামান্য পরিমাণ ভরের যে পার্থক্য হলো সেটা কিন্তু আমাদেরকে এখানে জানা প্রয়োজন। এর যে ভর, হালাকি এটা আমাকে ছোট এম দ্বারা চিহ্নিত করা দরকার পড়ে। দেখো এলা মাস অফ এ এবং মাস অফ বি। আশা করছি বুঝা গেছে তোমাদের বিষয়টা। তাহলে কিছু কিন্তু ভরেরও পার্থক্য ঘটবে। এখন যে কথাটা বলতে চাইছি, স্যার ইলেকট্রন এটা থেকে এটাতে কেন নাই গেল, সেটি বোঝার জন্য আমরা দু ধরনের মেথড ইউজ করব। এক নাম্বার যেটা আমাদেরকে জানতে হবে সেটা আছে একটা শ্রেণী থাকে এরকম ভাবে, তড়িৎ ধনাত্মক সিরিজ বলে বা শ্রেণী বলে। কি বলছি দেখো ভালোভাবে বুঝো, যে যখন দুটা বস্তুকে ঘর্ষণ করা হচ্ছে তখন ইলেকট্রন কোন বস্তু থেকে কোন দিকে যাবে সেটা বোঝানোর জন্য আমি দুটা টেকনিক বলছি। কি? একটা তড়িৎ ধনাত্মক শ্রেণী দিয়ে, তড়িৎ ধনাত্মক শ্রেণী বলে একটাকে, ইংরেজি নাম লিখতে চাও লিখতে পারো, ট্রিবো ইলেকট্রিক শ্রেণী, ট্রিবো ইলেকট্রিক সিরিজ। এটা কি স্যার? মানে দুটো বস্তু যখন ঘর্ষণ করা হচ্ছে তো কে ইলেকট্রন ছেড়ে নিজে ধনাত্মক হবে তার শ্রেণী। ঠিক। এই লিস্টে সব থেকে প্রথমে থাকে যে এক নাম্বার থাকে, সে হচ্ছে শুকনো চুল, বা এখানে লিখতে পারো কাঁচ দণ্ড। তারপরে আবার বিভিন্ন থাকে, যেমন রেশম পশম কি কি থাকে, তোলো, ওইসব অনেকগুলা ধাতু একটা লিস্ট থাকে, তোমাদের বই দেখবে, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। তো এই শ্রেণীর সব থেকে দেখো উপরে আছে শুকনো চুল বা কাঁচ দণ্ড, রেশমি কাপড়, ধাতু, বিভিন্ন পশম, এইসব জিনিসগুলো থাকে, একটা লিস্ট তোমাদের বই থাকে, এগুলো কোনো মুখস্থ করার প্রয়োজন নাই, আমি শুধু বোঝানোর জন্য বলছি। তো এই শ্রেণীর যে সব থেকে যে উপরে আছে সে হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক শ্রেণীর, সব থেকে তড়িৎ ধনাত্মক এবং সব থেকে উপরে আছে। এ কি করে, অন্য বস্তুর সাথে যদি ঘষাঘষি করা হয় তো এই ইলেকট্রন সব থেকে আগে দান করে দেয়। হয়েছে? বা যদি এইটাকে তুমি আর একটু ভালোভাবে বলতে চাও, বইয়ের ভাষায় বলতে চাও, তাহলে আমি লিখতে পারি যে স্যার যার, এটা স্টার দিয়ে লেখো, যার ইলেকট্রন আসক্তি বেশি, কি বলছি, যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক। এই লাইনটা ভালোভাবে মন দিয়ে বুঝো, কি বলছি, যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করবে। মানে এই যে মনে করো দুটো বস্তু ঘষাঘষি করলাম এখানে, তাহলে ইলেকট্রন কে গ্রহণ করবে? যার ইলেকট্রন আসক্তি বেশি।
হয়েছে। 52 ভাবে যদি বলো তাহলে তড়িৎ ধনাত্মক শ্রেণী দিয়ে তুমি বুঝতে পারো। এই লিস্টে শুকনো চুল বা কাঁচ থাকে, রেশম পছন্দ, অনেক কিছু লিস্ট আছে ভাই, মুখস্থ করার দরকার নাই কোনো। ঠিক, তো এই যে কনসেপ্টটা যেটুকু আমি বললাম সেটা কিন্তু আমাদের ফিজিক্সের কনসেপ্ট নয়, এটা হচ্ছে কেমিস্ট্রির কনসেপ্ট। আমাদের ফিজিক্সের যদি কনসেপ্ট বুঝতে চাও একটু ধ্যান দাও, কি বলছি, আমাদের যদি ফিজিক্সের কনসেপ্ট বুঝতে চাই, ফিজিক্স দিয়ে কিভাবে এই বিষয়টা আমি ব্যাখ্যা করতে পারি, তাহলে আমাদেরকে একটু মন দিয়ে বুঝতে হবে। এবং আমি বলে রাখি, এইটা হয়তো তোমরা একদম ভালোভাবে বুঝতে নাও পারো, কারণ এটা ক্লাস 12 এর কনসেপ্ট, 12 বুঝি পরে কনসেপ্ট আছে আমাদের একদম শেষ মডার্ন ফিজিক্সে। যদি কোনো স্যার বা কোনো সিনিয়র ব্যক্তি দেখে থাকেন তাহলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। দেখো আমি বলে দিচ্ছি, যে যার কার্য অপেক্ষক বেশি, লিখে দিচ্ছি দেখো স্টার করে, এটাও যার কার্য অপেক্ষকের মান বেশি, কার্য অপেক্ষকের মান বেশি। আচ্ছা, কার্য অপেক্ষককে ইংরেজিতে বলে ওয়ার্ক ফাংশন। কি বলে স্যার? ওয়ার্ক ফাংশন। এর মান বেশি, সেখান থেকে ইলেকট্রন বার করা কিন্তু মুশকিল। বুঝতে পারছো কিনা বলো? মনে করে ধরো ঘষাঘষি করলে এরকম ভাবে, ঠিক, তাহলে যার কার্য অপেক্ষকের মান বা ওয়ার্ক ফাংশনের মান বেশি হবে, সেখান থেকে তো অত তাড়াতাড়ি ইলেকট্রন বের হবে না, এবং যার কম হয়ে থাকবে সেখান থেকে ইলেকট্রন আসবে। বলো কি বিষয়টা ক্লিয়ার হলো কি নাই বলো? তাহলে একে, আচ্ছা একে এর চিহ্ন থাকে একটা ভাই বলে, এখন অত একটা বোঝার দরকার নেই, তুমি এটা দিয়ে তোমার কাজ চলবে। আমি কিন্তু বলে রাখি, এটা কিন্তু ফিজিক্সের কনসেপ্ট নয়, এটা কেমিস্ট্রির কনসেপ্ট হচ্ছে। এটা যে যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করবে। আমাদেরকে যদি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বুঝতে হয় তাহলে কিন্তু এটা বুঝতে হবে। বলো ঠিক বুঝা গেছে? এখন বিষয়টা হচ্ছে যে, তাহলে কি বললাম, যে আহিতকরণ আমরা পড়ছি, আবার রিপিট করছি, আহিতকরণ পড়ছি, দুটো বস্তু ঘষাঘষি করলাম এবং করার ফলে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন হবে তার সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা আমি দিলাম। আচ্ছা বলো না, ওই যে আমি এইটা করলাম না, দেখি এখানে আমি এরকম কলম দিয়ে ঘষলাম, ঠিক আছে স্যার, আমি করলাম। তো তুমি যদি ইলেকট্রন আসক্তি দিয়ে তোমার যদি ব্যাখ্যা করতে পারি, যে বলো যে কিভাবে কি ঘটনা ঘটলো, বলো কার ইলেকট্রন আসক্তি এর বেশি না এর বেশি? যখন তুমি এটা চুলের সাথে ঘষলে, ঠিক, তাহলে চুল কি করলো? চুল ইলেকট্রন ত্যাগ করে নিজে ধনাত্মক হয়ে গেল এবং এ বেশি ঋণাত্মক হয়ে গেল। প্রথম নিস্তড়িত ছিল, চুলও নিস্তড়িত ছিল, এবার যখন ঘষাঘষি করলাম তখন শুকনো চুল কি করলো? ইলেকট্রন দান করে দিল কাকে? এই কলমটাকে। এখন এর ইলেকট্রন বেশি আছে, তখন যখন এটা টাচ করলাম তখন আমাদের কি হয়ে গেল বলতো? তখন এই যে কাগজের টুকরোগুলি ছিল এটার মধ্যে আবদ্ধ হয়ে গেল। ঠিক, তাহলে এই ছিল ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে কোনো একটা বস্তুকে তুমি আহিতকরণ করতে পারবে। আশা করছি বিষয়টি জলের মতো ক্লিয়ার হয়েছে, এবং এই দুটি কনসেপ্ট অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এই লিস্টটা মনে রাখার প্রয়োজন নাই, কি মুখস্থ করে ভাই আজকাল ডাটা, হ্যাঁ, যে শুকনো চুলের ইয়ের পরে কি হবে? রেশম, তারপরে আবার অনেকগুলা সিল্কের কাপড়, বিভিন্ন জিনিস আছে, এবং তোমাকে এটাও বলবেন যে কি কোনটা ধনাত্মক, কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক হবে। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে কি, ইলেকট্রন আসক্তি কার বেশি বা কার্য অপেক্ষকের মান কার বেশি। ঠিক, আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এবার বোর্ডের দিকে তাকাও ভালো করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন মনে পড়ে গেল, ওটা বলিনি। দেখো সাপোজ আমি কি বললাম, স্যার ভর কিছু কমা বাড়া হবে, তো একটা কোশ্চেন হয়ে যায় এখান থেকে। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করি। দেখো মনে করো এটাতে 50 কুলম চার্জ আছে, হয়েছে, বা মনে করো সাপোজ এখানে 50টি ইলেকট্রন আছে, এখানে 50টি ইলেকট্রন আছে, সেম প্রোটনও আছে, ঠিক। এবার কি হলো, যখন তুমি ঘর্ষণ করলে তখন সাপোজ 20টি ইলেকট্রন এই বস্তু থেকে এই বস্তুতে চলে এলো, তাহলে স্যার ভরের পার্থক্য এখন হয়েছে। বলো, ভরের পার্থক্য হয়েছে, সেই ভরের পার্থক্য কত? বলো ভরের পার্থক্য কত হবে? এবার তোমরা প্রথমে বলতে স্যার 20 ইলেকট্রন এলো, মানে ভরের পার্থক্য মানে 20 ইন্টু ইলেকট্রনের যা ভর হবে সেইটা, মানে স্যার 20 ইন্টু 9.1 ইন্টু 10⁻³ কেজি করলেই তো আমরা পেয়ে যাব। বস ভুল করে ফেলেছো, আমি ভরের পার্থক্য বলতে বলেছি। কি বললাম? ভরের পার্থক্য। তার মানে কি, দেখো যখন 20টি ইলেকট্রন এদিকে গেছে তখন এ হয়ে গেল 30 আর এ হয়ে গেল তোমার 70। বলো ভরের পার্থক্য কত হয়ে গেল? 40। তার মানে স্যার যদি 20টি ইলেকট্রন এই বস্তু থেকে এই বস্তুতে গেছে, ভরের পার্থক্য কত হবে? যে কটি ইলেকট্রন গেছে তার ডবল। যদি বুঝতে পেরেছো তো
লাইক শেয়ার ও সাবস্ক্রাইব। ঠিক, বুঝা গেছে আশা করছি। তাহলে কটা ইলেকট্রন হেরফের হয়ে গেল বলো? ভরের পার্থক্য কত হলো? 40 ইন্টু ইলেকট্রনের যা ভর। বুঝা গেছে আশা করছি। ঠিক, ভালোভাবে লিখে নাও, এবং এর বাইরে কোনো কনসেপ্ট হয় না, আমি বলে দিলাম। এর বাইরে কোনো কনসেপ্ট হয় না, যেটুকু বললাম সেইটুকু থেকে। ঠিক, লিখে রাখো। চলো তাহলে আহিত